প্রশাসন এবং অপরাপর ছাত্র সংগঠনগুলোর মিলিতভাবে একটা যৌথ অবস্থান নেওয়া প্রয়োজন যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা আসলে কীভাবে পরিচালিত হবে। এই যৌথ অবস্থা বা একটা কনভেনশনের ভেতর দিয়ে যৌথ যে অবস্থা, সেই অবস্থা আসলে তৈরি করার ব্যাপারে অনেকেই আলাপ করছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই টাইমেই যে একটা বিশেষ গ্রুপ যে প্রতিটা ক্যাম্পাসে যাতে হচ্ছে ছাত্র রাজনীতিটাই নিষিদ্ধ হয়, সেই আন্দোলনটাই করে বৃহৎভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলন নেতৃত্ব দিচ্ছে। পরবর্তীতে দেখতে পেলাম যেই শিক্ষার্থীরা, যেই ছাত্ররা এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দিল, তারাই পরবর্তীতে এক একটা ছাত্র সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে সাধারণ শিক্ষার্থীরা যে একেবারে সৎ আকাঙ্ক্ষার জায়গা থেকে এই আন্দোলনগুলোতে যুক্ত হয়েছিল, তারা প্রতারিত হয়েছিল। এরপর দেখতে পেলাম যে হলের ক্ষেত্রেও দেখতে পেলাম হলে রাজনীতি করবো না, রাজনীতি করবো, হ্যান ত্যান নানান ধরনের আলাপ শুরু হইলো। এরপর দেখতে পেলাম যে প্রতিটা হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে একটা বিশেষ ছাত্র সংগঠন, বিশেষ করে হচ্ছে ইসলামী ছাত্র শিবির, তারা নানানভাবে কার্যক্রম পরিচালনা করছে। তারা কখনো দেখা যাচ্ছে যে ফিল্টার দিয়ে রাজনীতি করতেছে, তারা কখনো হচ্ছে মুড়ি পার্টি করে রাজনীতি করতেছে, মানে ইফতার পার্টি করে রাজনীতি করতেছে। তারা কখনো দেখা যাচ্ছে যে ছোটখাটো লাইব্রেরি, হলের অভ্যন্তরে লাইব্রেরি তৈরি করে হচ্ছে রাজনীতি করছে। তারা দেখা যাচ্ছে দান খয়রাত করার ভেতর দিয়ে বা সেবামূলক কার্যক্রমের ভেতর দিয়ে কোটি কোটি টাকা খরচ করতেছে। একটা ছাত্র সংগঠন এত টাকা কিভাবে এটা খরচ করে বা পায়, এটা কিন্তু একটা মানে বিষয় যে এই টাকার মাধ্যমে আসলে রাজনীতি নির্ধারিত হবে কিনা বা ইয়ে হবে কিনা, এই জিনিসগুলো সামনে আসছে। ফলে দেখা যায় এরপর পরে দেখলাম বাকশাস মানে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারাও একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলো এবং প্রতিটা হলে এই বিভিন্ন কমিটি তৈরি করা হচ্ছে, বেশ প্রতিনিধি, হ্যান্ড প্রতিনিধি, নানান প্রতিনিধি, এবং সবগুলো ছেলেপেলে দেখা গেছে যে একটা বিশেষ ছাত্র সংগঠনের নেতা। হলে এসে সে সাধারণ শিক্ষার্থী হয়ে যায়, বাইরে গেলে দেখা যায় বিভিন্ন সংগঠনে সে প্রোগ্রাম করে বেড়াইতেছে, এবং হলেও সে এই পরিচয়ের মানে একটু আড়াল করে রেখেই সে কিন্তু তার রাজনীতিটা করে যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল, যে সৎ আকাঙ্ক্ষা ছিল, সেই সৎ আকাঙ্ক্ষাকে ভুলণ্ঠিত করেছে ইসলামী ছাত্র শিবির এবং বাকশাসীর নেতাকর্মী। ফলে আজকের দিনে যে এই হলে রাজনীতি নিষিদ্ধের যে আন্দোলন 1 বছর পর আবার শুরু হলো ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে, এইটার আসলে প্রথমত আইনি কোনো ভিত্তি নাই, কিন্তু এর নৈতিক ভিত্তি ছিল। কিন্তু নৈতিক ভিত্তিটা এই ইসলামী ছাত্র শিবির এবং বাকশাসরা এটা নষ্ট করে ফেলছে। ফলে এখন আমাদের আলোচনার বিষয় হতে পারে যে হল দখল মুক্ত কীভাবে রাখা যায়। হল দখল মুক্ত রাখতে হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গলা চেপে ধরতে হবে। এই গলা চেপে ধরার রাজনীতি কেউ করতে পারবে কিনা, আজকে বিভিন্ন নেত্রী, বিভিন্ন ব্যক্তিরা আমরা দেখলাম যে এই নতুন করে হচ্ছে এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। আমরা এর আগেও দেখছি যে এই ধরনের আন্দোলন হচ্ছে, করছে, কিন্তু এই ধরনের ব্যক্তি বা এই আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কতটা চেপে ধরতে পারে সেটা আমাদের দেখার বিষয়। আমরা এখন আশঙ্কা করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটতেছে কিনা। যদি প্রশাসনের ইন্ধনে এই ধরনের ঘটনার চেষ্টা হয়, তার লক্ষ্যটা আসলে কি? সে 1 বছর পেছাইছিল ডাকসু নির্বাচন, হ্যাঁ, অভ্যুত্থানের প্রতি 1 বছর পেছাইছে। 1 বছর লাগার কথা না ডাকসু নির্বাচন, 1 বছর পেছানোর পর সে তফসিল ঘোষণা করছে, এখনো নির্বাচনের সামনে আসছে। এইরকম পর্যায়ে সে কি নির্বাচনটা আটকানোর জন্য নানান ধরনের পায়তারা করতেছে না, আমি জানি না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কারণে যে সংঘাত, হ্যান ত্যান নানান কিছু বলে যদি ডাকসু নির্বাচন পিছায়, তাহলে এই প্রশাসন কিন্তু কোনোভাবে রক্ষা পাবে না। আমরা তার গলা চেপে ধরেই সে যে মানে দেখবেন যে একটু রূঢ় ভাষায় কথা বললেই, নানান ধরনের বট আক্রমণ হলে, অমুক আমাদের পিতার মতন তাকে আপনারা আক্রমণ করতেছেন, তাকে শ্রদ্ধার সাথে কথা বলেন না, এই ধরনের ব্যাপার চলে আসে। আমরা বলছি গলা চেপে ধরেই ডাকসু নির্বাচন আদায় করব।